শুরু করছি ঈশ্বরের অশ্রু এর ৭ম পর্ব। আরেকটা পরিত্যক্ত বাড়িতে এসে ঢুকলো গোয়েন্দারা পরিকল্পনা করার জন্য। সোজা ঢুকে পড়তে পারি আমরা, অর্নি বলল। পিকোর কাছ থেকে জোর করে চাবি আদায় করে খুলে নিয়ে আসতে পারি, তবে পিস্তল থাকতে পারে পিকোর কাছে, তাহলে মুশকিল হবে। রাগের মাথায় লিস্টারকে গুলি করে বসতে পারে। আমাদেরকেও করতে পারে। মুসা বলল। এত ঝুঁকির মধ্যে না গিয়ে পুলিশকে ফোন করতে পারি আমরা। তা পারি, বেশ, আমি ফোন করতে যাচ্ছি। ওরা এসে হাতে নাতে ধরবে পিকোকে, আমি সন্দেহ থেকে বাদ যাব, বেঁচে যাই তাহলে। একটু থেমে আর্নি বলল, তোমরা এখানেই বসে থেকো। ছেলেদেরকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল আর্নি। আমাদের কারো যাওয়া উচিত ছিল ওর সঙ্গে। আর্নির পায়ের শব্দ মিলিয়ে গেলে আফসোস করলো মুসা। কেন? রবিনের প্রশ্ন। সে কি পুলিশকে ফোন করতে পারবে না? তা পারবে, কিন্তু করবে কিনা সেটাই প্রশ্ন। লিস্টারকে ঘৃণা করার তার যথেষ্ট কারণ রয়েছে। মত বদলাতে পারে, চলে যেতে পারে। তাহলে আমরা এখানে বসেই থাকবো গাধা হয়ে। থাকতে যাচ্ছে কে? মুখ খুলল কিশোর। আর্নিও ভালো করেই জানে বেশিক্ষণ তার জন্য এখানে বসে থাকবো না আমরা। আর চলে গেলে তো সন্দেহমুক্ত হতে পারলো না, বরং তার ওপর আমাদের সন্দেহ আরো বাড়বে। না, সে যাবে না, পুলিশকে ফোন করবে। লিস্টারকে এখন আর হাতছাড়া করতে চাইবে না। 1 সেকেন্ড চুপ করে ভাবল গোয়েন্দা প্রধান। শোনো, পিকোর হাবভাব একটুও ভালো লাগেনি আমার। মরিয়া হয়ে উঠেছে সে, খারাপ কিছু করে বসতে পারে। অযথা বসে না থেকে বেরিয়ে পড়ল 3 গোয়েন্দা। চলে এলো ম্লান আলোকিত জানালাটার কাছে। ফোকরে চোখ রাখলো কিশোর। এখনো আগের জায়গাতেই রয়েছে পিকো, ঝুঁকে তাকিয়ে রয়েছে লিস্টারের দিকে। হারিকেনের আবছা আলোয় মনে হচ্ছে তার গালে মাংস নেই, গর্ত, আর সারাটা জীবনই যেন ক্ষুধার্ত রয়ে গেছে লোকটা। বুড়ো ভাম, বিড়বিড় করে বলল পিকো। আমাকে তুমি বোকা বানাতে পারবে না। এই এই বলে জোরে চিৎকার করে ডাকলো সে। জানালায় কাঁচ নেই, তাই রাস্তার গাড়ি ঘোড়ার শব্দকে ছাপিয়ে সে চিৎকার কানে এলো গোয়েন্দাদের। এই শুনছ? আরো ঝুঁকে লিস্টারের পা চেপে ধরল পিকো। জোরে ঝাঁকি দিল। ঠিকই শুনতে পাচ্ছ, ভান করছো না শোনার, যেন বেহুশ হয়ে গেছে। হ্যাঁ, আমার সঙ্গে ওসব চালাকি খাটবে না। ঘাবড়ে গেল 3 গোয়েন্দা। লিস্টারকে কিছু করবে না তো পিকো? পুলিশ নিয়ে আর্নি ফেরার আগেই ওরা কিছু করার চেষ্টা করবে? বইটা চাই আমি। লিস্টারের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল পিকো। ওটা আমার জিনিস, আমি অনেক কষ্ট করেছি, আদায় করে নিয়েছি বলা যায়। সারাটা জীবনই নষ্ট করেছি ওটার জন্য, জেল খেটেছি। তোমার সঙ্গে ভাগাভাগি করে নিতে আপত্তি ছিল না আমার, কিন্তু তুমি এমনই লোভী, পুরোটা একাই মেরে দেওয়ার তালে ছিলে। তুমি আমাকে জেলে পাঠিয়েছো, পাঠাওনি? বইটা হাতে পেতেই চলে গিয়েছো পুলিশের কাছে, গিয়ে বলেছো ওটা কার কাছে আছে জানো, আমার নাম বলে দিয়েছো। আমাকে অ্যারেস্ট করলো ওরা। আমার মতো একজন মানুষকে, পিকো সিয়েটাকে, ছেঁচড়া চোরের মতো কোমরে দড়ি বেঁধে নিয়ে গিয়ে আমাকে জেলে ভরলো পুলিশ। আমার ঘরে বইটা পায়নি ওরা, তাও জানো তুমি, জানবেই তো, তোমার কাছেই তো ছিল। ওরা আমাকে কি করেছে জানো? পিটিয়েছে, বারবার জিজ্ঞেস করেছে বইটা কি করেছি, বলতে পারলাম না। ওরা ধরে নিল আমি ওটা বিক্রি করে দিয়েছি, কিছুতেই বিশ্বাস করাতে পারলাম না। জেলে ভরলই ওরা আমাকে। তারপর তুমি কোথায় গিয়েছো লিস্টার? আমি জানি, সোজা সেই জায়গায় চলে গিয়েছিলে, পকেট ভর্তি করার জন্যে, ধনী হওয়ার জন্যে। বিছানার কাছ থেকে সরে এলো পিকো, ঘুরে দাঁড়ালো, পায়চারি শুরু করলো। মুঠো শক্ত হয়ে গেছে। আর্নি যেদিকে গেছে অধৈর্য হয়ে সেদিকে তাকালো মুসা। এখনো আসছে না কেন? এত দেরি কেন? পায়চারি থামালো পিকো। বিছানার কাছে গিয়ে আবার কথা বলতে লাগলো। অন্যরকম হয়ে গেল কণ্ঠস্বর, মানসিক চাপের লক্ষণ। আমার জন্য এখন তোমাকে জবাবদিহি করতে হবে। তুমি ভেবেছ তোমার মেয়েটা গিয়ে পুলিশকে বলবে? ওরা খুঁজতেই থাকবে, খুঁজতেই থাকবে।
তারপর নাটকীয় ভাবে চলে আসবে এখানে তোমাকে উদ্ধার করার জন্যে। না, তা হবে না। সেরকম কিচ্ছু যাতে না ঘটতে পারে সেজন্য সতর্ক রয়েছি আমি। মেয়েটা আস্ত ভীতু, রাতে একা বাড়িতে থাকতে পারে না বলে কয়েকটা ছেলেকে ডেকে এনেছে সঙ্গ দেবার জন্য। আরো বেশি যখন ভয় পেলে পালিয়ে চলে গেল মায়ের কাছে। ওরকম একটা মেয়ের উপর ভরসা করে আছো তুমি? পুলিশ নিয়ে আসবে। হুঁ, এইখানেই থাকতে হবে তোমাকে, বুঝলে? কোথায় আনা হয়েছে ভালো করেই জানো তুমি, লিস্টার। এখানে কেউ আসে না, কেউ চলাচল করে না এদিক দিয়ে। গলা ফাটিয়ে চিৎকার করলেও কারো কানে যাবে না। সময়ের অভাব নেই আমার, তাড়াহুড়া করবো না। যতক্ষণ না বলছো ছাড়ছি না, বুঝলে? গটমট করে শাটারের কাছে এসে দাঁড়ালো পিকো। ঝট করে এক পাশে সরে গেল মুসা, আরেক পাশে সরল রবিন। কিশোর পিছিয়ে গেল, লুকিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু সময় মতো পারল না, দেরি করে ফেলল। শাটার খুলে দিল পিকো। আরেকটু হলেই বাড়ি লাগতো কিশোরের মুখে। চোখে চোখে তাকিয়ে রইল দুজনে। পুরো একটা সেকেন্ড নড়তে পারল না কিশোর, পা যেন অসাড় হয়ে গেছে। তারপর পাশ থেকে হাত ধরে এক হ্যাঁচকা টানে তাকে সরিয়ে নিল মুসা। ততক্ষণে গোলমাল যা হওয়ার হয়ে গেছে। দৌড় দিল তিনজনে। চেঁচিয়ে উঠল পিকো। দড়াম করে আবার বন্ধ হয়ে গেল শাটার। আরো জোরে শব্দ হলো দরজার। ওদের পেছনে ছুটে আসছে পিকো। পেছনে তাকালো কিশোর। লোকটার হাতে অস্ত্র দেখতে পেল। পিস্তল নয়, লাঠি জাতীয় কিছু। অন্ধকারে ভালো দেখতে পেল না সে। আন্দাজ করলো পুরনো বেসবল ব্যাট হবে। পিকোর মতো লোকের হাতে ওই জিনিসই আগ্নেয়াস্ত্রের চেয়ে কম ভয়ঙ্কর নয়। ওই ব্যাটের কাছে কিশোর আর মুসার জুডো ক্যারাটে খাটবে না। লোকটার গায়ে ষাঁড়ের শক্তি। বন বন করে ঘোরাতে ঘোরাতে যদি এগিয়ে আসে, কাছেও ঘেঁষতে পারবে না। তিনজনের কেউই। পালানো ছাড়া গতি নেই। ছুটছে তিন গোয়েন্দা, তেড়ে আসছে পিকো। চিৎকার করে গালাগাল করছে স্প্যানিশ আর ইংরেজিতে। সব বুঝতে পারল না ওরা। এটুকু বোঝা গেল, ধরতে পারলে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। গালাগাল থামিয়ে দিল আরো জোরে দৌড়ানোর জন্য। তাড়া খাওয়া জানোয়ারের মতো গুঙিয়ে উঠল মুসা। দুটো বাড়ির মাঝের অন্ধকারে ঢুকে পড়ল। তার পেছনে গেল রবিন, সবশেষে কিশোর। নিজেকে যেন ছুঁড়ে দিল অন্ধকারের ছায়ায়, মিশে যেতে চাইছে। পিকো থামছে না, আসছেই, ছুটে আসছে ব্যাট উঁচু করে। আর দৌড়ানোর কোনো মানে হয় না। বুঝতে পেরেছে তিনজনই রুখে দাঁড়ানোই দরকার। ঝুঁকিটা অনেক বেশি হয়ে যাবে, ভাবল মুসা। মাথায় এক বাড়ি পড়লে দুফাক হয়ে যাবে খুলি। বাড়ি লাগার আগে ব্যাট ধরে হ্যাঁচকা টানে যদি নিয়ে চলে আসা যায় তাহলে, তবে তার জন্য সুযোগ দরকার। অযথা ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পিকো একা, ওরা তিনজন, সুযোগ আসবেই। রবিনের হাত ধরে টেনে নিয়ে চলল মুসা। কিশোর এগোলো ওদের পেছনে। আবার ফিরে তাকালো পেছনে। পিকো কতখানি এসেছে দেখার জন্যে। অনেক কাছে চলে এসেছে। মুসা এসে দাঁড়ালো কিশোরের পাশে। রবিনকে সরিয়ে দিয়ে এসেছে। হাত তুলে দেখালো। অন্ধকারে আবছা মতো চোখে পড়ল কিশোরেরও। একটা দরজা। শূন্য বাড়িটাতে ঢুকে লুকিয়ে পড়া যায়। ঢুকে পড়ল কিশোর আর মুসা। আগেই ঢুকে বসে আছে রবিন। হাত ধরাধরি করে এগোতে লাগলো তিনজনে, যাতে আলাদা হয়ে না যায়। এত অন্ধকার, চোখ খোলা রাখা আর বন্ধ রাখা সমান কথা। কয়েক পা এগিয়েই ফিরে তাকালো দরজার দিকে। বাইরের আলো আসছে, ফলে ওখানটায় অন্ধকার কিছুটা কম, ফ্যাকাশে। দরজার বাইরে থামতে শোনা গেল পিকোকে। খসখসে হয়ে উঠেছে নিঃশ্বাস। শোনা যাচ্ছে নিশ্চয়ই দরজার কাছে ঘাপটি মেরে রয়েছে, ভাবল কিশোর। ওদের বেরোনোর অপেক্ষায়। শব্দ শোনার চেষ্টা করছে, যাতে বুঝতে পারে ওরা কোথায় আছে। অবশেষে নড়ল পিকো। একটা পা বাড়ালো। নীরবতার মাঝে এত মৃদু শব্দ কিশোরের কান এড়াল না। পিছিয়ে যেতে লাগলো সে। দরজার কাছ থেকে যতটা সম্ভব সরে যাওয়া উচিত। এক পা করে পিছাতে পিছাতে দেয়ালে এসে ঠেকল পিঠ। মুসা এসে থামলো তার পাশে। নাকি রবিন, যেই হোক তাতে কিছু এসে যায় না। তিনজনের একসঙ্গে থাকার দরকার, ব্যাস। পাশে সরতে শুরু করলো তিনজনে। একসময় পিঠের কাছটায় শূন্য মনে হলো কিশোরের। দেয়াল নেই, ফাঁকা।
তার মানে দরজা, যেটাতে রয়েছে ওরা, তার পেছনে আরেকটা ঘর। দরজা দিয়ে পিছিয়ে যেতে লাগলো কিশোর। সঙ্গে এলো অন্য দুজন, আপাতত নিরাপদ, তবে কয়েকটা সেকেন্ড কিংবা মিনিটের জন্য। ও ঘরেই রয়েছে পিকো, চুপ করে আছে, কান পেতে শুনছে নিশ্চয়ই। শব্দ শুনলেই ছুটে আসবে। চারপাশে তাকালো কিশোর, আর কোনো দরজা কিংবা জানালা আছে কিনা বোঝার চেষ্টা করলো। বেরিয়ে যেতে পারলে ভালো হতো। নেই, শুধু নিচ্ছিদ্র অন্ধকার। আর্নি? এতক্ষণে মনে পড়ল তার কথা। আর্নি কোথায়? পুলিশ নিয়ে আসছে না কেন? মুসার সন্দেহই সত্যি হলো। তেতো হয়ে গেল কিশোরের মন। মত বদল করেছে আর্নি, ওদেরকে ফেলে চলে গেছে। যা করার এখন নিজেদেরকেই করতে হবে, কারো সাহায্য পাবে না। পিকোকে আক্রমণ করে তার হাত থেকে ব্যাটটা কেড়ে নিতে হবে। তারপরেও কথা থাকে, পিকোর পকেটে পিস্তল থাকতে পারে। ব্যাট হাতছাড়া হয়ে গেলে বের করবে ওটা, তাহলে মারাত্মক বিপদে পড়ে যাবে ওরা। আচমকা কেঁপে উঠল মেঝেটা। ওদের পায়ের তলার মাটির গভীরে যেন প্রচন্ড তোলপাড় শুরু হয়েছে। ভারী কোনো লরি রাস্তা দিয়ে গেলে যেমন কেঁপে ওঠে মাটি, অনেকটা তেমনি। তারপর গর্জে উঠল ধরণী। গর্জন বাড়ছেই, আরো আরো, এমন ভাবে ভরে দিল দিক বিদিক যেন ওই শব্দটাই একমাত্র আছে পৃথিবীতে, আর কিচ্ছু নেই। টলতে শুরু করলো বাড়িটা। ঝিলিক দিয়ে উঠছে আলো, বিদ্যুৎ চমকের মতো উজ্জ্বল, চোখ ধাঁধানো। বাইরের টেলিগ্রাফের খুঁটিগুলো চোখে পড়ল, মাটিতে দেবে যাচ্ছে, যেন মুহূর্তে নরম কাদা হয়ে গেছে কঠিন মাটি। অন্তিম মুহূর্ত ঘনিয়ে এসেছে যেন বাড়িটার। তীব্র আর্তনাদ শুরু করে দিয়েছে। তীক্ষ্ণ রোম খাড়া করার শব্দ করে তক্তা থেকে খুলে আসছে খুঁটিতে মারা পেরেক। ভূমিকম্প। আর বুঝতে অসুবিধে হলো না ছেলেদের। যে কোনো মুহূর্তে এখন ধসে পড়তে পারে পুরনো বাড়িটা। দেয়াল থেকে সরে যাবে ছাদ, দড়াম করে ভেঙে পড়বে ওদের মাথায়। বাঁচতে চাইলে এখনই বেরিয়ে যেতে হবে, কিন্তু বেরোতে পারছে না কিশোর। এমনকি সোজা হয়ে দাঁড়াতেও পারছে না। মেঝে দুলছে অশান্ত সাগরের মতো। তক্তা আঁকড়ে ধরে কোনো মতে দাঁড়িয়ে থাকার চেষ্টা চালালো। আটকা পড়ল ও। কেঁপেই চলেছে ধরণী, থামবে নাকি? বসে পড়তে বাধ্য হয়েছে কিশোর। সিনেমায় দেখেছে ভূমিকম্পের সময় কিরকম করে মাটি ফাঁকা হয়ে যায়, তার তলায় তলিয়ে যায় ডায়নোসরের মতো বিশাল প্রাণীও। কল্পনায় সেসব দেখতে দেখতে শিউরে উঠল সে। তার নিচেও ওরকম ফাঁক হয়ে যাবে না তো? তলিয়ে যাবে না তো মাটির গভীরে? তারপর হাজার হাজার বছর পরে ভবিষ্যতের কোনো প্রত্নতাত্ত্বিক খুঁড়ে বের করবে তার ফসিল হয়ে যাওয়া কঙ্কাল। চারপাশে গুঙিয়ে চলেছে খুঁটি আর তক্তা। দেয়াল থেকে মুক্তি পাওয়ার জন্য টানাটানি করছে ছাদ। কাছেই বিকট একটা শব্দ হলো। ধড়াস করে এক লাফ মারল কিশোরের বুক। এই বুঝে গেল বাড়িটা। না, পুরোটা নয়, একটা দেয়াল ধসে পড়েছে। আরো বিকট আরেকটা শব্দ হলো। আস্ত একটা বাড়ি ধসেছে। এটাও পড়বে। ইট কাঠের তলায় জ্যান্ত কবর হয়ে যাবে তিন গোয়েন্দার। অবশেষে দীর্ঘ এক যুগ পরে যেন থামল ধরণীর কম্পন। কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো কিশোর। ঘরের কালো অন্ধকারের মাঝে চারকোনা একটা ফ্যাকাশে ফোকর চোখে পড়ল। জানালা, তার মানে দেয়ালটা দাঁড়িয়েই আছে। সাংঘাতিক শক্ত বাড়ি তো, ধসে পড়ার আর ভয় নেই। অন্ধকারে বলে উঠল মুসা, বাপরে বাপ, কাণ্ডটা কি হলো! এভাবে ভূমিকম্পের মধ্যে আর পড়িনি কখনো। নাগরদোলায় চড়লাম। রসিকতার চেষ্টা করলো রবিন, জমল না। কোলা ব্যাঙের স্বর বেরোলো তার গলা দিয়ে। পিকোর কথা মনে পড়ল কিশোরের। ভূমিকম্প শুরুর আগে পাশের ঘরটায় ছিল সে। এখনো কি আছে? কাঁপা পায়ে দরজার কাছে এগিয়ে গেল কিশোর। ঘরটা এখন আর আগের মতো অন্ধকার নয়, দেয়াল ধসেছে। রাস্তার গাড়ির আলো এসে পড়েছে ভেতরে। বাতাসে ধুলো উঠছে, ভারী, কেমন যেন শ্যাওলা শ্যাওলা গন্ধ। পিকোকে দেখতে পেল না সে। অসংখ্য আলো জ্বলছে রাস্তায় গাড়ির, তবে সব অচল হয়ে আছে। দাঁড়িয়ে আছে সব। লোকের চিৎকার, গাড়ির তীক্ষ্ণ হর্ন, আগের নীরবতার কিছুই অবশিষ্ট নেই আর এখন। নড়ছে না একটা গাড়িও, কিংবা হয়তো নড়তে পারছে না। রাস্তার পাশের বাড়িটার দিকে তাকিয়ে চমকে গেল কিশোর। কয়েক মিনিট আগেও যেটা আস্ত ছিল সেটার অনেকখানি ধসে পড়েছে এখন। বাড়ি বলেই চেনা যায় না আর। তিন দিকের দেয়াল নেই। বাকি একটা দেয়ালের ওপর কাত হয়ে ঠেস দিয়ে রয়েছে কোনো মতে ছাদটা। ওইটাই সেই বাড়ি,
যেটাতে লিস্টারকে বন্দি করে রেখেছিল পিকো। সর্বনাশ! গুঙিয়ে উঠল রবিন। ভর্তা হয়ে গেছে। থেমে গেল একটা গাড়ির আলো দেখে। উঁচু নিচু জমিতে ঝাঁকুনি খেতে খেতে এগিয়ে আসছে ওটা। অন্ধকারের চাদর ফুঁড়ে দিয়েছে যেন ওটার হেডলাইট। বিদ্ধ করছে পিকোকে। ধসে যাওয়া বাড়ির দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রয়েছে সে। এগিয়ে আসে গাড়িটার দিকে তাকালো। অন্ধ করে দিয়েছে যেন তাকে হেডলাইট। পেছনে যে আরেকটা গাড়ি আসছে দেখতেই পেল না। ছাতের ওপর জ্বলছে লাল নীল আলো। পুলিশের গাড়ি। হাসি ফুটল কিশোরের মুখে। এসে গেছে পুলিশ। ফিরে তাকালো পিকো। ছেলেরা যে বাড়িটায় রয়েছে সেদিকে। হাতে এখনো রয়েছে বেসবল ব্যাটটা। বেরিয়ে পড়ল ৩ গোয়েন্দা। সতর্ক রয়েছে, পিকো ব্যাট উঁচিয়ে তেড়ে এলেই সরে যাবে ৩ দিকে। কিন্তু এলো না লোকটা, বরং ব্যাটটা হাত থেকে ফেলে দিয়ে দৌড় দিল। ছুটতে ছুটতে হারিয়ে গেল ধসে পড়া বাড়ির দেয়ালের আড়ালে। জোরে ঝাঁকুনি দিয়ে থেমে গেল পুলিশের গাড়ি। ঝটকা দিয়ে খুলে গেল দরজা। লাফিয়ে নামলো ২ জন অফিসার। ধসে পড়া বাড়িটার দিকে দৌড় দিল। আর্নিও নামলো। লিস্টারের নাম ধরে চিৎকার করে ডাকতে ডাকতে ছুটল। বলল, আর কোনো ভয় নেই। জবাবে ভেসে এলো আরেকটা কণ্ঠ। রেডিওর স্পিকারের মতো ফরফর করে উড়ল যেন, জলদি এসো গাধা কোথাকার! আস্ত একটা বাড়ি ধসে পড়েছে আমার ওপর, আর বলছে কোনো ভয় নেই। রাম ছাগল! ডেভিড লিস্টার বেঁচে আছেন এখনো। ধসে পড়া বাড়ির নিচে চাপা পড়েছেন। এত বড় বিপদে থেকেও মেজাজের সামান্যতম পরিবর্তন হয়নি তার। পিকোর পিছু নিয়েছে পুলিশ। রাস্তায় পৌঁছানোর আগেই ধরে ফেলেছে তাকে। হাত কড়া পরিয়ে দিল। নিয়ে আসতে লাগলো বাড়ির দিকে। ওই কিডন্যাপার! অফিসারদের দিকে এগিয়ে গেল রবিন। পুলিশের হাত থেকে হ্যাঁচকা টানে নিজেকে ছাড়িয়ে নিল পিকো। লাফ দিয়ে এসে লাথি মারার চেষ্টা করলো রবিনকে। ঝট করে সরে গেল রবিন। আবার তাকে চেপে ধরল পুলিশ, শক্ত করে, যাতে আর ছুটতে না পারে। টেনে হিঁচড়ে গাড়িতে এনে তুলল। দেয়ালের কাছে দাঁড়িয়ে আর্নি চিৎকার করে বলল, ভয় নেই মিস্টার লিস্টার, আমরা আপনাকে বের করে আনবো। তাহলে করছো না কেন? সারা রাত লাগবে নাকি? খেঁকিয়ে উঠলেন লিস্টার। এই সময় মনে পড়ল আর্নির, সে কে, কেন এখানে এসেছে। বাবার কথা ভাবল, যাকে ধ্বংস করে দিয়েছে দেয়ালের নিচে চাপা পড়ে থাকা ওই বুড়োটা। মিস্টার লিস্টার, চুপ করে থাকুন, বলল সে। ফিরে গেল তার গাড়িতে। ভেতরে ঢুকে চুপ করে বসে রইল। আর কোনো সাহায্য করতে রাজি নয়। বেরোলই না আর। মাঠের ওপর দিয়ে যখন নাচতে নাচতে ছুটে এলো এলেনার গাড়িটা, তখনও না। আসার সময় ফোন করে এসেছে নিশ্চয় এলেনাকে। অনুমান করলো মুসা। আসতে এত দেরি হয়েছে সেজন্যই। সব দিকেই গোছগাছ করেই এসেছে। এলেনার সঙ্গে এসেছেন ওর মা। বাবা কোথায় আছে জানতে পেরে যেন পাগল হয়ে গেল মেয়েটা। দেয়ালের জানালা দিয়ে গিয়ে ঢুকতে চাইল। তাকে ধরে রাখলেন মা, যেতে দিলেন না। আপনারা কিচ্ছু ভাববেন না, একজন অফিসার বলল। যা করার আমরা করছি। যা করার একটু জলদি করলে ভালো হয় না? চেঁচিয়ে বললেন লিস্টার। ধুলোয় দম আটকে যাচ্ছে তো। লাশ হয়ে গেলে আর বের করে লাভ নেই। মড়মড় করে উঠল কাত হয়ে থাকা ছাদ। গোঙালো বাকি দেয়ালটাকেও ধসিয়ে দেয়ার হুমকি দিচ্ছে। জানালা দিয়ে ঢুকে পড়ল 2 অফিসার। বাইরে যারা রইল তারা দম বন্ধ করে অপেক্ষা করতে লাগলো। আপাতত পড়বে না আর দেয়ালটা। যতই হুমকি দিক, ছাদটাও এমন ভাবে আটকে গেছে, পড়ার ভয় নেই। যদি আবার কাঁপুনি শুরু না হয়। বড় ভূমিকম্পের পরে মাঝে মাঝেই আবার শুরু হয় কাঁপুনি, বিরতি দিয়ে দিয়ে। সেরকম একটা কম্পন এলেই সর্বনাশ। এখন সামান্য একটা কাঁপুনি ছাদটাকে ধসিয়ে দিতে যথেষ্ট। তবে আর কোনো কম্পন শুরু হলো না। খানিক পরে জানালা দিয়ে বেরিয়ে এলো একজন অফিসার। ছেলেদের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকাল। মেঝের সঙ্গে শেকলে বাঁধা, এ কথাটা জানানো হয়নি আমাদের। অনেকটা অভিযোগের সুরেই বলল। গাড়িতে ফিরে গেল সে, সাহায্যের জন্য ফোন করতে। দমকলের গাড়ি এলো ফোন পেয়ে ৮ ঘন্টা পর। তবে এসে আর দেরি করলো না এক মুহূর্ত। আটকা পড়া মানুষকে উদ্ধার করার ট্রেনিং আছে ওদের। 2 জন ঢুকে গেল জানালা দিয়ে। ভেতরের অবস্থাটা দেখিয়ে এলো। একটা লোহা কাটার করাত চাইলো সহকর্মীদের কাছে। করাত দিয়ে কাজ সারার পর চাইলো একটা শাবল। ধ্বংসস্তূপের ভেতরে তাদের কাজ করার বিচিত্র শব্দ হতে লাগলো।
একটা স্ট্রেচার ঢোকানো হলো জানালা দিয়ে। এর খানিকক্ষণ পরে ওই পথেই বের করে আনা হলো লিস্টারকে। ততক্ষণে একটা অ্যাম্বুলেন্স চলে এসেছে। খবরদার মাথা মোটার দল! অ্যাম্বুলেন্সে তোলার সময় চিৎকার করে বললেন লিস্টার। ছেড়ে দিও না! বাবার পাশে পাশে এসেছে এলেনা। উফ আব্বা, একটিবারের জন্য কি তুমি চুপ থাকতে পারো না? বাবার সঙ্গে সেও অ্যাম্বুলেন্সে উঠল, হাসপাতালে যাবে। ঠিক ওই সময় আবার কেঁপে উঠল মাটি। মা ভূমিকম্প ঘুরে যাওয়ার পর হাজির হয়ে গেছে যেন ছানা ভূমিকম্প। ছোট ছোট কয়েকটা ঝাঁকুনি দিল, যেন হ্যাঁচকা টানে কাত করে ফেললো অবশিষ্ট দেয়ালটাকে। পুরোপুরি ধসিয়ে দিল ছাদ। একটু আগেও যেটার নিচে আটকা পড়েছিলেন ডেভিড লিস্টার। ধুলো উঠতে লাগলো চারদিকে। তৈরি হয়ে অপেক্ষা করছে 3 গোয়েন্দা। সার্ভিস ইয়ার্ডে আসবেন ডক্টর ক্রুগার মন্টাগো। লিস্টারকে উদ্ধার করে আনার পর পুরো একটা হপ্তা পেরিয়ে গেছে। তিনি এলে তাঁকে নিয়েই মিস্টার ভিক্টর সাইমনের ওখানে যাবে ওরা। চিত্র পরিচালক মিস্টার ডেভিস ক্রিস্টোফার নেই হলিউডে, জরুরি একটা কাজে ইউরোপে চলে গেছেন। তবে যাবার আগে দেখা হয়েছে গোয়েন্দাদের সঙ্গে, কেসের রিপোর্ট পড়েছেন, গল্পটা ভারী পছন্দ হয়েছে তার, ছবি বানাবেন। চিত্রনাট্য লিখে দিতে অনুরোধ করেছেন মিস্টার সাইমনকে। তাকে পুরো গল্পটা শোনাতেই 3 গোয়েন্দার যাওয়ার কথা আজ। রওনা হবে হবে করছে, এই সময় ফোন এসেছে ব্রুকস্টন বিশ্ববিদ্যালয় থেকে। ডক্টর মন্টাগোর দেখা করতে আসতে চাইছেন তিনি, বিশপের বইটাতে কি লেখা আছে বলার জন্যে। গাড়ি নিয়ে এলেন তিনি। কোথায় কি জন্য যেতে হবে 3 গোয়েন্দাকে খুলে পড়ল তাকে কিশোর। আপনিও যেতে পারেন, মুসা বলল। অসুবিধে নেই। মিস্টার সাইমন বড় ভালো মানুষ, তাকে আপনারও ভালো লাগবে। অনেক বড় গোয়েন্দা, তেমনি বড় লেখক। কোনটাতে যে বেশি সুনাম কামিয়েছেন বলা মুশকিল। বিরাট এক বাড়ির মালিক, এককালে ওটা সরাইখানা ছিল। তাই নাকি? মন্টাগো বললেন। শুনে তো যাওয়ার জন্য লোভী হচ্ছে। লোভটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্যই রবিন বলল, শুধু কি বাড়ি, ভিয়েতনামি একজন কাজের লোকও আছে, নাম নিসানজাং কিম। সেও খুব ভালো, তবে একটা দোষ আছে, অদ্ভুত সব খাবার রান্না করার ঝোঁক। আর সুযোগ পেলেই মানুষকে খাইয়ে সেসব রান্না কেমন হয়েছে পরীক্ষা করার প্রবণতা। কিছু কিছু রান্না তো দারুণ, আর কিছু কিছু মুখেই দেয়া যায় না। আর লোভ সামলাতে পারলেন না ডক্টর মন্টাগো, 3 গোয়েন্দার সঙ্গে যেতে রাজি হলেন। বিশপের বই নিয়ে আলোচনা ওখানেও করা যাবে। ডক্টরের গাড়িতেই চলল 3 গোয়েন্দা। সামনে বসলো কিশোর, ড্রাইভারের পাশের সিটে। রবিন আর মুসা বসলো পিছনে। পথ দেখিয়ে দিতে লাগলো কিশোর। কোস্ট হাইওয়ে থেকে মোড় নিয়ে সরু একটা পাহাড়ি পথে উঠল গাড়ি। কিছু দূর এগোনোর পর বিরাট একটা সাদা রং করা বাড়ি চোখে পড়ল। এই কিশোর দেখো, পেছন থেকে বলল মুসা। বাড়ির দরজা খোলা, বারান্দায় দাঁড়িয়ে রয়েছে ছোট্ট একটা মেয়ে। একটা চামড়ার ফিতে দিয়ে কপাল আর চুল বাঁধা, তাতে পাখির লাল পালক গোঁজা। ইন্ডিয়ান মেয়ে, মন্টাগো বললেন। ওর কথা তো কিছু বলনি। নতুন এসেছে মনে হয়, জবাব দিল কিশোর। ইন্ডিয়ানদের মতো লাগছে, তবে ইন্ডিয়ান নয়। ভালো করে দেখে ডক্টরও একমত হলেন কিশোরের সঙ্গে। মেয়েটা এশিয়ান। লজ্জিত ভঙ্গিতে হাত নাড়ল। নিসানজাং কিম বেরিয়ে এলো বারান্দায়, মেয়েটার হাত ধরল। চুমাস রাজকুমারীর পোশাক পরেছে, সুন্দর না? মেয়েটার কথা বলল কিম। ক্যালিফোর্নিয়ার আদিম মানুষের আচার আচরণ শিখছে। মন্টাগোকে নিয়ে বারান্দার দিকে এগোলো 3 গোয়েন্দা। আরো কয়েকটা বাচ্চা বেরিয়ে এলো, সবাই এশিয়ান, পরনে ইন্ডিয়ান পোশাক। পূর্ব পশ্চিমের মধ্যে বন্ধুত্বের চেষ্টা করছে এরা, বুঝিয়ে বলল কিম। আমেরিকানদের রীতিনীতি শেখাচ্ছে আমাদের দেশের বাচ্চাদের, যাতে সহজেই যে কোনো আমেরিকান স্কুলে ভর্তি হতে পারে, সহপাঠীদের সাথে মিশতে পারে। এক দেশ থেকে আরেক দেশে পড়তে গেলে আর সে দেশের কিছুই জানা না থাকলে অসুবিধে হয়ে যায়। প্রজেক্টটা তাহলে নতুন শুরু করলেন, হেসে বলল রবিন। হ্যাঁ, করলাম। ইন্ডিয়ানদের দিয়ে শুরু? আরো তো লোক রয়েছে আমেরিকায়। তা আছে, তবে আসল অধিবাসী তো ইন্ডিয়ানরাই। এখানে তাদের রীতিনীতি হলো খাঁটি, বাকি সব ভেজাল।
নানা দেশের লোক এসে ভিড় জমিয়েছে আমেরিকায়, সব তালগোল পাকিয়ে ফেলেছে। সেই জন্যে ইন্ডিয়ানদেরই বেছে নিয়েছি। আজকে ওদেরকে রান্না শেখাচ্ছি, 2 মাস ইন্ডিয়ানদের রান্না। পাহাড়ি এলাকায় গিয়ে শিখে এসেছি। অ্যাক্রন কেক, ক্রিমড ড্যান্ডেলিয়ান, আর হজমের সুবিধার জন্য রোজ হিপ চায়ের ব্যবস্থাও করব। মার্সে, বিড়বিড় করলো মুসা, অবশ্যই নিচু স্বরে, যাতে কিম শুনে না ফেলে। বেরিয়ে এলেন ভিক্টর সাইমন। বাচ্চাদেরকে ভেতরে চলে যাওয়ার নির্দেশ দিল কিম। ডক্টর মন্টাগোর সঙ্গে তার পরিচয় করিয়ে দিল কিশোর। আসার উদ্দেশ্যও জানালো। বিশপের বই নিয়ে আলোচনা করতে চান ডক্টর। হাত মেলালেন সাইমন। খুব খুশি হলেন। 3 গোয়েন্দার দিকে ফিরে ওয়েলকাম জানালেন ওদেরকেও। প্রথমেই প্রশ্ন করল মুসা, আচ্ছা স্যার, এই ক্রিম ড্যান্ডালিয়ানের ব্যাপারটা কি বলুন তো? মুচকি হাসলেন সাহিত্যিক গোয়েন্দা। ভয় নেই, কড়া নির্দেশ দিয়ে দিয়েছি আমি। আমরা চুমাচ নই, ভিয়েতনামি শিশুও নই যে আমেরিকানদের রীতি শিখতে হবে। কাজেই পাহাড় থেকে শিখে আসা কোনো ইন্ডিয়ান খাবার চলবে না। সকালে আমি নিজে বাজারে গিয়ে পছন্দ মতো খাবার কিনে এনেছি। আলাপ আলোচনা শেষ হোক, তারপর খেতে বসবো। ভয় নেই, কড়া নির্দেশ দিয়ে দিয়েছি আমি। আমরা চুমাস নই, ভিয়েতনামি শিশুও নই যে আমেরিকানদের রীতিনীতি শিখতে হবে। কাজেই পাহাড় থেকে শিখে আসা কোনো ইন্ডিয়ান খাবার চলবে না। সকালে আমি নিজে বাজারে গিয়ে পছন্দ মতো খাবার কিনে এনেছি। আলাপ আলোচনা শেষ হোক, তারপর খেতে বসবো। হাঁপ ছেড়ে বাঁচল যেন 3 গোয়েন্দা। যাক, অন্তত এই একটা দিন সাইমনের বাড়িতে এসে তার ভিয়েতনামি বাবুর্চি কিমের অত্যাচার সহ্য করতে হবে না। অ্যাক্রন কিংবা ড্যান্ডেলিয়ান চেখে দেখার কোনো ইচ্ছেই ওদের নেই। পথ দেখিয়ে মেহমানদেরকে মস্ত ঘরটায় নিয়ে এলেন সাইমন, যেটা থেকে সাগরের চমৎকার দৃশ্য দেখা যায়। সরাইখানা চালু থাকার সময় এ ঘরটা ছিল প্রধান ডাইনিং রুম। এখন হয়েছে একাধারে লিভিং রুম, লাইব্রেরি আর অফিস। কফি টেবিল ঘিরে বসল সবাই। কেসের রিপোর্ট ফাইলটা ঠেলে দিল রবিন। এতে সব নেই, বলল সে। সেগুলো ডক্টর মন্টাগো মুখেই বলবেন। মাথা ঝাঁকালেন ডক্টর। আগে ফাইলটা পড়া শেষ করুন। আমার কাহিনী অনেক পুরনো, একটা রহস্য নিয়ে, 400 বছর আগের। তাছাড়া আমার এখন এত তাড়াহুড়ো নেই, সব বলা যাবে। পড়তে আরম্ভ করলেন সাইমন। রান্নাঘরে শোনা যাচ্ছে বাচ্চাদের কলরব। কিন্তু পড়তে পড়তে এতই মগ্ন হয়ে গেলেন তিনি, সেসব শব্দ কানেই ঢুকল না। শেষ পৃষ্ঠাটাও শেষ করে মুখ তুললেন, হাসলেন। ভূমিকম্পের ঝাঁকুনি খেয়েও তাহলে লেস্টারের মেজাজ ঠিক হয়নি। কিশোরও হাসল। চিতাবাঘ কি আর চামড়ার ফোঁটা মুছে ফেলতে পারে? সিয়েটাও কিন্তু কম বদমেজাজি নয়, দুজনে মিলেছিল ভালো। 2 দক্ষিণ আমেরিকান দেশে সিয়েটাকে খুঁজছে পুলিশ, রবিন জানালো। বড় রকমের অপরাধী, জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছে জেলখানায়। বিশপের ডায়েরি চুরির ব্যাপারে তার হাত কতটা ছিল ডক্টর মন্টাগো সেটা ভালো বলতে পারবেন। এসব নিয়ে গবেষণা করেছেন তিনি। আগেও অনেক অপরাধ করেছে সিয়েটা, তবে বিশপের বই হাতাতে গিয়েই প্রথমবার পুলিশের হাতে ধরা পড়ল, জেলে গেল। তারপরে কুকাজ করতে গিয়ে আরও কয়েকবার জেলে গেছে। অ্যাটাচি কেস খুলে চামড়ায় বাঁধানো পুরনো বইটা বের করলেন মন্টাগো। আইলিন লিস্টারে ওটা খুঁজে পেয়েছিল কিশোর। আমি এখন শিওর, ডক্টর বলতে লাগলেন। এই বিশপ এনরিক জেমিনিজের হারানো ডায়েরি। অনেক বছর আগে বোগেটাতে বাস করতেন তিনি। সোনার খনিতে ইন্ডিয়ান শ্রমিকদের ওপর অমানসিক অত্যাচার করার কারণে লোকে তার নাম দিয়েছিল রক্তাক্ত বিশপ। স্প্যানিশ বিজেতাদের দখল করা পান্নার খনিও দেখাশোনা করতেন তিনি। স্প্যানিশ কলোনির একজন উঁচু দরের লোক ছিলেন। গভীর আঁতত ছিল সরকারের সঙ্গে। লোকে বলে তিনিও অত্যাচারী ছিলেন, অথচ বিশপ তার ডায়েরিতে লিখে গেছেন খনির শ্রমিকদের ওপর স্প্যানিশদের অত্যাচারে তিনি মর্মাহত। সেসব অত্যাচার ঠেকানোর জন্যই নাকি খনি পরিদর্শন করতে গিয়েছিলেন তিনি। একটা
পান্নার খনিতেও গিয়েছিলেন। এক চিলতে জমিতে পাওয়া গিয়েছিল খনিটা। বেশি গভীরে খুঁড়তে পারেনি ইন্ডিয়ানরা, কেবল ওপরটা কিছু দূর খুঁড়েছিল। আরো ভেতরে কেন নামতে পারছে না ওরা, সেজন্যে সাংঘাতিক অত্যাচার চলেছিল ওদের ওপর। দেখে শুনে আর স্থির থাকতে পারেননি বিশপ, ছুটে এসেছিলেন বোগোটায় স্প্যানিশ সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্যে, যাতে ইন্ডিয়ানদেরকে খনির কাজ থেকে রেহাই দেয়া যায়। সরকার কিছু করার আগেই পর্বতে ভূমিধস ঘটল। যে খনিটা দেখে এসেছিলেন বিশপ, সেটা চাপা পড়ে গেল অনেক মাটির তলায়। এ পর্যন্ত বলে থামলেন মন্টাগো, দম নিলেন, তারপর ডায়েরি খুলে পড়ে অনুবাদ করে বলতে লাগলেন। কয়েক মাস ধরে খুঁড়ল অনেক লোক মিলে, মাটি সরানোর চেষ্টা করল। কাজটা মারাত্মক বিপজ্জনক, আরও ভূমিধস নামতে পারে। আলগা মাটি খসে পড়ে মানুষকে চাপা দিতে পারে। কিন্তু এত বিপদের মধ্যেও লোকগুলোকে কাজ করতে বাধ্য করল সৈন্যরা। বিদ্রোহী হয়ে উঠল ইন্ডিয়ানরা, আর খুঁড়তে অস্বীকার করল। এই সময় আদেশ এলো সরকারের কাছ থেকে, খনিটা বাতিল বলে ঘোষণা করা হয়েছে। ওটাতে আর কাজ করানোর দরকার নেই। বাঁচল ইন্ডিয়ানরা, তবে ঈশ্বরের অশ্রু খুঁজতে গিয়ে অনেক অশ্রু ঝরে গেছে ততদিনে। মাথা দোলালেন সাইমন। এতদিনে তাহলে ভুল কথা জেনে এসেছি। আর এরই সাথে শেষ হচ্ছে ঈশ্বরের অশ্রু এর 7ম পর্ব। পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরো অনেক গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।